বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আরও একটি নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হলাম। এই প্র্যাকটিস ক্লাসে জিকে, পুষ্টি ও স্বাস্থ্য, ইংরেজি, অঙ্ক সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমরা অনেক প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হয়েছিলাম এবং যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেগুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ। আজকেও আমরা গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো বন্ধুরা, দেরি না করে চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্নটি। দেখো, অগ্নিবীণা বইটির রচয়িতা কে? এখানে চারটি অপশন রয়েছে: রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, মহাশ্বেতা দেবী, কাজী নজরুল ইসলাম। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা বইটির রচয়িতা ছিলেন কাজী নজরুল ইসলাম। এবং এর পাশাপাশি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখবে, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হলো এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ। এবারের প্রশ্নটি হলো, অলিম্পিক খেলা প্রথম কবে চালু হয়? 725, 730, 770, 776 খ্রিস্টপূর্বাব্দে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি, 776 খ্রিস্টপূর্বাব্দ হবে সঠিক উত্তর। 776 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক খেলা প্রথম চালু হয়েছিল। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো, রাত্রিবেলা কোন গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়? মঙ্গল, শুক্র, বুধ, বৃহস্পতি। তাহলে কোন গ্রহকে রাত্রিবেলা সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়? এখানে অপশন বি, শুক্র গ্রহ হবে সঠিক উত্তর। রাত্রিবেলা শুক্র গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে একটি অঙ্কের প্রশ্ন দেখো, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি? 0, 2, 1, 5। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি, 1 হবে সঠিক উত্তর। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। তাহলে বন্ধুরা, স্বাভাবিক সংখ্যা কাকে বলবো? 0 অপেক্ষা বড় সব পূর্ণ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে 0 অপেক্ষা বড় সব পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি এই সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা এবং এর কোনো শেষ নেই। এই স্বাভাবিক সংখ্যা হলো অসীম। তাহলে বন্ধুরা, 0 অপেক্ষা বড় সব পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। আমাদের এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 1 হলো সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। পরের প্রশ্নটি দেখো। এবারে আরও একটি অঙ্কের প্রশ্ন দেখো, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। শিবিরে আরও 8 জন সৈন্য যোগ দিলে ওই খাদ্য কত সপ্তাহ চলবে? এটি একটি ত্রৈরাশিক নিয়ম বা ঐকিক নিয়মের অঙ্ক। দেখো বন্ধুরা, আমরা সহজ টাইপের যে ত্রৈরাশিক নিয়মের অঙ্ক রয়েছে সেগুলোর বিষয়ে দুটি অঙ্ক ক্লাস ইতিমধ্যে করে ফেলেছি এবং এই যে অঙ্কটি রয়েছে এটি একটু কঠিন টাইপের অঙ্ক। তবে এটি কিন্তু কঠিন টাইপও বলা চলে না, সহজ টাইপেরই অঙ্ক প্রায়। তো দেখো, এখানে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল এবং শিবিরে আরও 8 জন সৈন্য যোগ দিল। তাহলে এখন ওই খাদ্য কত সপ্তাহ চলবে? এখানে 4টে অপশন রয়েছে: 9 সপ্তাহ, 3 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? চলো আমরা সমাধান করে দেখে নিই। তাহলে দেখো এখানে বন্ধুরা, প্রথমে 48 জন সৈন্য ছিল এবং কিছু খাদ্য ছিল, সেগুলি 7 সপ্তাহ চলত। কিন্তু এখন আরও 8 জন সৈন্য যোগ দিল। 48 জন সৈন্য ছিলই আমাদের, এখন আরও 8 জন সৈন্য যোগ দিল। এখন ওই খাদ্য কতদিন চলবে? তো দেখো, আমরা প্রথমে একদিকে লিখব সৈন্য এবং একদিকে লিখব সপ্তাহ। তাহলে আমরা এবারে দেখো কি করব, সৈন্যর নিচে লিখব 48 এবং সপ্তাহের নিচে লিখব 7। 48 জন সৈন্যের 7 সপ্তাহ চলে। এবারে দেখো বন্ধুরা, আরও 8 জন সৈন্য যোগ দিল, অর্থাৎ আমাদের 48 জন আগেই ছিল, এখন আরও আমাদের 8 জন সৈন্য যোগ দিল, অর্থাৎ 48-এর সাথে 8 জন সৈন্য যোগ হলে কত হবে? এখন 56 জন সৈন্য হবে। তাহলে এই 56 জন সৈন্যের ওই খাবার কতদিন চলবে, কত সপ্তাহ চলবে? তো দেখো বন্ধুরা, আমাদের এখানে কি হলো, প্রথমে 48 ছিল, এখন 56 জন হয়ে গেল, অর্থাৎ সৈন্য সংখ্যা বেড়ে গেল। তো এবারে কি করতে হবে, এই যে 7 সপ্তাহ প্রথমে চলতো, এখন আমাদের বেশি সপ্তাহ চলবে না কম সপ্তাহ চলবে? এখানে দেখো, যেহেতু সৈন্য সংখ্যা বেড়ে গেল, তাহলে সেই খাদ্য আমাদের কম সপ্তাহ চলবে।
তাহলে আমাদের এদিকে সৈন্য বেড়ে গেল, কিন্তু এদিকে সপ্তাহ কমে যাচ্ছে। তাহলে যেহেতু একদিকে বেড়ে যাচ্ছে একদিকে কমে যাচ্ছে, এটি হবে আমাদের ব্যস্ত সম্পর্ক। এবং ব্যস্ত সম্পর্ক হলে কি হয় বন্ধুরা, উপরের সংখ্যা নিচের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উপরে যা আছে 48 48ই থাকবে এবং নিচে আমাদের হলো 56, তাহলে 48/56 এবং গুণচিহ্ন দিয়ে আমরা এই 7 লিখব। এবারে আমরা কাটাকাটি করব। দেখো 7 দিয়ে 56কে কাটবো, 7 8 56, তাহলে এখানে নিচে 8 হলো। এবারে 8 দিয়ে আমরা 48কে কাটবো, 6 8 48। তাহলে বন্ধুরা নিচে আর কোনো সংখ্যা থাকলো না, এই 6 সপ্তাহ হবে সঠিক উত্তর। তাহলে আমাদের অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আরও 8 জন সৈন্য যোগ দিলে ওই খাদ্য এখন আমাদের 6 সপ্তাহ চলবে। তাহলে এইভাবে আমরা ত্রৈরাশিক নিয়মের এই একটু কঠিন টাইপের অঙ্কগুলি করব। এর পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারে দেখো বন্ধুরা, একটি ইংরেজির প্রশ্ন রয়েছে, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হুইচ পার্টস অফ স্পিচ ইজ দি ওয়ার্ড ব্রিলিয়ান্ট। এখানে ব্রিলিয়ান্ট শব্দটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? 4টে অপশন রয়েছে, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ হবে সঠিক উত্তর। এখানে দেখো হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র। তো এখানে বন্ধুরা এই যে ব্রিলিয়ান্ট এই শব্দটির অর্থ হলো মেধাবী, তাহলে সে কেমন ছাত্র? সে হলো মেধাবী ছাত্র। এখানে দেখো এই যে হি প্রোনাউনটি রয়েছে, অর্থাৎ সে, এখানে সে কেমন ছাত্র? সে মেধাবী ছাত্র, অর্থাৎ এই হি প্রোনাউনটির একটি গুণ বোঝাচ্ছে যে সে একটি ভালো ছাত্র, মেধাবী ছাত্র। তাই এই ব্রিলিয়ান্ট শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ কাকে বলি? যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই ব্রিলিয়ান্ট শব্দটি দ্বারা একটি গুণ বোঝাচ্ছে, তাই এখানে অ্যাডজেক্টিভ হবে সঠিক উত্তর। তাহলে দেখো বন্ধুরা, আমরা আরও কয়েকটি এখানে উদাহরণ দেখিয়ে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি। প্রথমে দেখো, এ উইক হ্যাজ 7 days, এক সপ্তাহে 7 দিন থাকে। তাহলে এখানে দেখো বন্ধুরা, এই যে 7 days 7 দিন, এই যে 7 অর্থাৎ 7, এর দ্বারা কি বোঝাচ্ছে? এর দ্বারা সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এই 7 এই যে শব্দটি রয়েছে বা ওয়ার্ডটি রয়েছে, এটি হলো একটি অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। এর পরের বাক্যটি দেখো, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দি বাস্কেট, বাক্সটিতে অনেক ফুল রয়েছে। তো এখানে দেখো মেনি ফ্লাওয়ার্স অর্থাৎ অনেক ফুল, এই যে মেনি শব্দটি রয়েছে, এই মেনি শব্দটির দ্বারা পরিমাণ বোঝাচ্ছে। তাহলে অনেক ফুল রয়েছে ঝুড়িটির মধ্যে, মেনি শব্দটি দ্বারা পরিমাণ বোঝাচ্ছে, তাই এখানে মেনি শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ। এরপরে দেখো, দেয়ার আর সেভারেল বুকস অন দি শেলফ, তাহলে তাকের মধ্যে অনেক বই রয়েছে। সেভারেল বুকস অর্থাৎ অনেক বই বা প্রচুর পরিমাণে বই রয়েছে। তাহলে এই সেভারেল শব্দটির দ্বারাও কিন্তু পরিমাণ বোঝানো হচ্ছে, তাই এই সেভারেল শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ। এরপরে দেখো, উই হ্যাভ অ্যান ওল্ড কার, আমাদের একটি পুরনো গাড়ি রয়েছে। তাহলে উই হ্যাভ অ্যান ওল্ড কার, এখানে দেখো ওল্ড অর্থাৎ পুরনো, তাহলে এখানে এই ওল্ড শব্দটি দ্বারা কি বোঝানো হচ্ছে? একটি অবস্থা বোঝানো হচ্ছে, গাড়িটির অবস্থা বোঝানো হচ্ছে, অর্থাৎ গাড়িটি বেশ পুরনো, তাই এখানে এই ওল্ড শব্দটি হবে একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এবার থেকে এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আর অসুবিধা হবে না। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি হলো, রায় গুণাকর উপাধি কে পান? ভারতচন্দ্র রায়, সমরেশ বসু, মুকুন্দরাম চক্রবর্তী, বিমল ঘোষ। এখানে বন্ধুরা অপশন এ ভারতচন্দ্র রায় হবে সঠিক উত্তর। রায় গুণাকর উপাধি পান ভারতচন্দ্র রায়। পরের প্রশ্নটি দেখো, কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন B12। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি ভিটামিন B12 হবে সঠিক উত্তর। ভিটামিন B12-এ কোবাল্ট পাওয়া যায় এবং এখানে মনে রাখবে ভিটামিন B12-এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন, এই কোবালামিন কথা থেকেই মনে রাখবে যে ভিটামিন B12-এ কোবাল্ট পাওয়া যায়। বস্তুর ভার বা ওজন মাপা হয় কিসের সাহায্যে? ল্যাক্টোমিটার, সাধারণ তুলাযন্ত্র, স্প্রিং তুলাযন্ত্র, হাইগ্রোমিটার। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন সি স্প্রিং তুলাযন্ত্র হবে সঠিক উত্তর। বস্তুর ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে।
এবং এর সাথে এখানে দেখো অপশন বি সাধারণ তুলাযন্ত্র, এর দ্বারা বস্তুর ভর মাপা হয়। বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে এবং ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। অবশ্যই কিন্তু মনে রাখবে একটি শব্দ হলো ভর এবং আরেকটি হলো ভার। তাহলে ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রে আর ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রে। পরের প্রশ্নটি দেখো। এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা, অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার লাভ করেন? 1992, 1998, 2002, 1990 খ্রিস্টাব্দে। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি 1998 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। অমর্ত্য কুমার সেন 1998 খ্রিস্টাব্দে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাহলে অবশ্যই মনে রাখবে অমর্ত্য সেন 1998 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। পরের প্রশ্নটি দেখো। সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? কনিষ্ক, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিম্বিসার। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে সঠিক উত্তর। সকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গোর্গাবুরু, সাংচুলি, ঋষিলা, পাঞ্চেত। তাহলে কোন শৃঙ্গটি অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? এখানে অপশন এ গোর্গাবুরু হবে সঠিক উত্তর। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গোর্গাবুরু। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি টার্টারিক অ্যাসিড হবে সঠিক উত্তর। তেঁতুলের মধ্যে যে অ্যাসিডটি থাকে সেটি হলো টার্টারিক অ্যাসিড। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারে একটি ইংরেজির প্রশ্ন দেখো, রাইট দি অ্যান্টোনিমস অফ অ্যাবান্ডন, অর্থাৎ অ্যাবান্ডন শব্দটির বিপরীত শব্দ লেখো। তো এখানে দেখো স্টপ, ডিসকন্টিনিউ, উইথড্র, কন্টিনিউ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি কন্টিনিউ হবে সঠিক উত্তর। তো এখানে দেখো অ্যাবান্ডন শব্দটির অর্থ আমাদের জানতে হবে। অ্যাবান্ডন শব্দটির অর্থ হলো স্থগিত রাখা বা মুলতুবি করা। এবারে দেখো স্টপ শব্দটির অর্থ হলো থামানো বা বন্ধ করা। ডিসকন্টিনিউ শব্দটিরও অর্থ হলো বন্ধ করা। উইথড্র কথাটির অর্থ হলো প্রত্যাহার করা বা তুলে নেওয়া। এবং কন্টিনিউ শব্দটির অর্থ হলো চালিয়ে যাওয়া। তাহলে এখানে দেখো অ্যাবান্ডন শব্দটির অর্থ হলো মুলতুবি রাখা বা বন্ধ করা বা স্থগিত রাখা। এই শব্দটির বিপরীত শব্দ হবে কন্টিনিউ, অর্থাৎ চালিয়ে যাওয়া। বাকি যে অপশনগুলি রয়েছে স্টপ, ডিসকন্টিনিউ, উইথড্র, এগুলি হলো অ্যাবান্ডন শব্দটির সিনোনিম বা সমার্থক শব্দ। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারে দেখো একটি অঙ্কের প্রশ্ন রয়েছে, একটি ক্লাবে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ায় 1764 টাকা চাঁদা উঠল। ওই ক্লাবের সদস্য সংখ্যা কত? 32 জন, 38 জন, 42 জন, 48 জন। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে এই অঙ্কটি তাহলে কি হবে বন্ধুরা? দেখো এখানে কি বলেছে, একটি ক্লাবে যতজন সদস্য ছিল প্রত্যেককে তত টাকা চাঁদা দেওয়ায় 1764 টাকা চাঁদা উঠল। তাহলে এখানে দেখো যতজন তত টাকা, এরকম যদি শব্দ থাকে তাহলে সেই অঙ্কগুলি বন্ধুরা বর্গমূল করতে হবে। তাহলে এখানে যে 1764 সংখ্যাটি রয়েছে এটির আমরা বর্গমূল বের করব, তাহলেই কিন্তু উত্তর বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা এই 1764 এই সংখ্যাটির বর্গমূল কীভাবে করব দেখো। আমরা প্রথমে এই সংখ্যাটি এখানে লিখব, এবারে ডান দিকে আমরা একটি দাগ কেটে দেব। এবারে আমরা কি করব দেখো, এই যে সংখ্যাটি রয়েছে 1764 আমরা ডান দিক থেকে জোড়া জোড়া সংখ্যা নেব। প্রথমে দেখো 6, 4, 64 এই জোড়া সংখ্যা নেব। এখানে দেখো একটি দাগ কেটে দিলাম। এবারে 1 এবং 7 এই জোড়া সংখ্যা দুটি নেব। তাহলে আমাদের জোড়া সংখ্যা নেওয়া হয়ে গেল। এবারে দেখো বন্ধুরা আমরা কি করব, বাঁ দিক থেকে প্রথমে 17 এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে প্রথমে কি করব, এমন একটি সংখ্যা নেব এবং ওই সংখ্যা দিয়েই গুণ করে আমরা এই 17কে মেলাবো। তাহলে এখানে দেখো আমরা 4 4 16 নিতে পারি, কারণ 5 যদি আমরা নিই 5 5 25, 17 থেকে বড় হয়, তাহলে 4 4 16ই নেব। এবারে আমরা বিয়োগ করব ঠিক ভাগ অঙ্কের মতো। তাহলে এখানে 17 থেকে 16 আমরা যদি বিয়োগ করি তাহলে 1 হবে বিয়োগফল। এবারে দেখো আমরা এই যে জোড়া সংখ্যা নিয়েছি 6, 4 এই জোড়া সংখ্যাটি নামাবো। ভাগ অঙ্কে আমরা একটি করে সংখ্যা নামাই, বর্গমূল অঙ্কে আমরা দুটি করে সংখ্যা নামাবো। এবারে তাহলে কত হলো দেখো,
164 হলো। এবারে আমরা কি করব দেখো বন্ধুরা, এই 164-র বাঁ দিকে একটি দাগ কাটব। এবারে এই 4-এর ডবল একটি সংখ্যা নেব, অর্থাৎ 8 একটি সংখ্যা নেব এই দাগটির একটু ফাঁকা জায়গা রেখে, কারণ এখানে আমাদের একটি সংখ্যা বসাতে হবে। তো দেখো এবারে কি করব, এই যে 164 এখানে হলো বন্ধুরা, এই যে এখানে আমাদের 4-এর ডবল 8 নিলাম, এই 8-এর পাশে এমন একটি সংখ্যা নেব, সেই সংখ্যা দিয়ে গুণ করে আমরা এই 164-কে মেলাবো। তাহলে এখানে আমরা কত সংখ্যা নেব এবং সেই সংখ্যা দিয়ে গুণ করে এই 164 মেলাতে পারি। দেখো বন্ধুরা, এখানে যদি আমরা 2 নিই এবং 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো 2 দুগুণা 4, 8 দুগুণা 16, তাহলে 164 কিন্তু মিলে গেল। তাহলে এখানে আমরা 2 বসাবো এবং এখানে 164 মিলিয়ে দেব, তাহলে আমাদের সমাধান কিন্তু হয়ে গেল। এবারে যেহেতু এখানে 2 নিয়েছি, আমরা এখানেও 4-এর পাশে 2 বসাবো এবং এই 42 হবে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা, ওই ক্লাবের সদস্য সংখ্যা হলো 42 জন, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে এইভাবে আমরা কিন্তু এই বর্গমূল অঙ্কগুলি করতে পারি। চলো আমরা পরের অঙ্কটি কী রয়েছে দেখে নিই। এবারে আরেকটি দেখো বন্ধুরা, বর্গমূলের অঙ্ক। একটি ক্লাবে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ায় 1600 টাকা চাঁদা উঠল, ওই ক্লাবের সদস্য সংখ্যা কত? আমরা একই প্রশ্ন রেখেছি, শুধু সংখ্যাটি পাল্টে দিয়েছি। তো দেখো, তাহলে 1600 টাকা চাঁদা উঠল, অর্থাৎ আমাদের এই 1600 সংখ্যাটির বর্গমূল বের করতে হবে। এখানে মনে রাখবে বন্ধুরা, যদি কোনো সংখ্যার শেষে 2টি শূন্য থাকে, তাহলে সেই সংখ্যার বর্গমূল নির্ণয় করা কিন্তু খুবই সহজ। 2টি শূন্য থাকলে আমরা কি করব, সামনের যে সংখ্যা 2টি থাকবে সেই সংখ্যা দুটির শুধু বর্গমূল বের করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো 16 যে সংখ্যাটি রয়েছে, এই 16 সংখ্যাটির বর্গমূল সংখ্যা কত? 4, কারণ 4 4 16 হয়, তাহলে 4, এবং এরপরে একটি আমরা শূন্য বসাবো। তাহলে 1600 সংখ্যাটির বর্গমূল হবে 40। তাহলে বন্ধুরা, সংখ্যার শেষে যদি 2টি শূন্য থাকে, তাহলে আমরা 2টি শূন্য বাদে বাকি যে সংখ্যাটি রয়েছে সেটির বর্গমূল নির্ণয় করব এবং তারপরে শূন্য একটি বসাবো, তাহলে আমাদের বর্গমূল বের হয়ে যাবে। যেমন ধরো 2500, এই সংখ্যাটির বর্গমূল কত হবে? তাহলে 2টি শূন্য বাদে সামনে কত রয়েছে? 25 রয়েছে। এই 25-এর আমরা বর্গমূল বের করব। 25-এর বর্গমূল হলো 5, 5 5 25, তাহলে এখানে 5 হলো এবং এরপরে একটি শূন্য বসাবো, তাহলে 50 হবে এই 2500 সংখ্যাটির বর্গমূল। তেমনি দেখো 3600, 2টি শূন্য রয়েছে, সামনে রয়েছে 36, এই 36-এর আমরা বর্গমূল করব, 6 6 36 6, এরপর একটি শূন্য বসাবো, তাহলে 3600-র বর্গমূল হবে 60। তাহলে এভাবে আমরা বর্গমূল বের করব যদি পেছনে 2টি শূন্য থাকে। তাহলে এই অঙ্কটির সঠিক উত্তর হবে অপশন এ, 40 জন। তাহলে বন্ধুরা, আজকে আমরা জিকে, পুষ্টি ও স্বাস্থ্য, ইংরেজি এবং অঙ্ক সব বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।